আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন মানুষের মুখোমুখি হয়েছি যিনি ছাত্রবেলা থেকে রাজনীতির সাথে জড়িত এবং এখন পর্যন্ত তিনি রাজনীতি করে যাচ্ছেন এবং পেশায় তিনি একজন শিক্ষক। আহ, তো তার কাছে আজকে আমরা বর্তমান রাজনীতির হালচাল নিয়ে বা বিএনপি রাজনীতির হালচাল নিয়ে কিছু কথা জিজ্ঞেস করব। আশা করি সেটা আপনাদেরও উপকারে আসবে বা আপনাদেরও কিছু প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। আমরা আশা করি ডিসেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা হলে তারেক রহমান ইনশাল্লাহ দেশের মাটিতে পা রাখবেন এবং উনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। শুধু তাই নয়, বেশ কয়েকটি আসনে নির্বাচন অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। গুঞ্জন শোনা যাচ্ছে যে তারেক রহমান নির্বাচনের পরে দেশে ফিরবে যদি বিএনপি ভালোভাবে পাশ করে আসতে পারে এবং উপযুক্ত আসন পায়, তাহলে সে দেশে ফিরবে। তার মানে হচ্ছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গেল, এর ভিতরে উপনির্বাচন হবে, সেই উপনির্বাচনে কোনো একটা জায়গা কেন্দ্র থেকে তাকে ছেড়ে দেওয়া হবে, সে সেখানে এসে নির্বাচন করে প্রধানমন্ত্রী হবে। এই বিষয়টা আসলে আমাদের লোকমুখে শুনতে পাচ্ছি। এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক? লোকে যেটা বলে সেটা তো আসলে ঠিক না। লোকে তো এক শ্রেণীর লোক আছে, এনারা শুধু কুকথাগুলো ছড়িয়ে বেড়াবে। সে দলের কাণ্ডারি, চেয়ারপারসনের ছেলে, সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে কোনো কারণে 17টি বৎসর সে লন্ডনে অবস্থান করছে। অবশ্যই উনি দেশের মাটিতে আসবেন এবং নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবেন। নির্বাচন হয়ে যাওয়ার পরে উনি আসবেন না এবং উপনির্বাচন করবেন না। উনি আসবেন শুধু একটা দুইটা না, 5টি বা 4টি আসনে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর ভিতরে একটা কথা আছে, আগে 5টা আসনে নির্বাচন করা যেত, বর্তমানে 3টার বেশি আসনে নির্বাচন করা যায় না। হয়তোবা সে জায়গা থেকে সে 3টা আসনে নির্বাচন করবে। আর বিএনপির যদিও সে ভাইস চেয়ারম্যান হিসেবে আছে, আর তার মা খালেদা জিয়া চেয়ারপারসন হিসেবে আছে, তবু দলটা পরিচালনা করছে তারেক রহমান। তারেক রহমানের নির্দেশনায় 17 বছর দল চলছে। হ্যাঁ, তারেক রহমান দেশে আসার পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, বিএনপিকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করা হচ্ছে, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বা বিভিন্ন জায়গায় দখলবাজ হিসেবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। বিষয়টা কতটুকু সত্য বা অসত্য? এক শ্রেণীর লোক সারা জীবনে এরকমের কথা ছড়িয়ে বেড়াবে। আসলে বিএনপি কোনোদিনও চাঁদাবাজ দল না। বিএনপি কোনোদিন কারোর কাছ থেকে চাঁদা নেয়নি। এই যে এতিমখানার টাকা মেরে খালেদা জিয়া 2 লক্ষ টাকার জন্য নাকি তার একটা রায় হয়েছিল, 2 কোটি। একটা দেশের মানে কয়েকবার তিনবারের প্রধানমন্ত্রী কোনোদিন কি সামান্য 2 কোটি টাকা মেরে দিতে পারে? আদৌ ঠিক না। এক শ্রেণীর লোক সারা জীবন তারা কি কথা বলেই বেড়াবে। আসলে আদৌ বিএনপিকে যদি কেউ বলে যে চাঁদাবাজ, সন্ত্রাস যুক্ত, দখলবাজ, এটা যারা বলে আমি মনে করি তারাই এই জাতীয় কাজগুলো করে বেড়ায়। এর ভিতরে একটা কথা অবশ্য আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি যে ট্যাক্সি স্ট্যান্ডে কারা চাঁদাবাজি করছে। চাঁদাবাজি তো করছেই, এটা তো সত্য। চাঁদাবাজি করছে আওয়ামী যে প্রেতাত্মারা বিএনপির সাথে বা জামাত ইসলামের সাথে বা এনসিপির সাথে যোগ দিয়ে, তারাই নেতৃত্ব দিয়ে বিএনপি বা অন্যান্য দলের কিছু লোকজন মিলে এই কাজগুলো করে আসছে, যার কারণেই নামটা হচ্ছে বিএনপি, কিন্তু কাজ করতেছে কিন্তু অন্য দল। আরেকটা বিষয় আছে যে ব্যক্তিগত গোলমাল, যে একজনের বাড়ি জোর করে বা তার ব্যবসা প্রতিষ্ঠান জোর করে দখল করে নিছে আওয়ামী লীগের লোকজন। সে এখন আওয়ামী লীগ এখন পলাতক, সেই বাড়ি ঘর দুয়ার বা তার ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির যে লোক বা যে আসল মালিক সে দখল নিতে যাচ্ছে। এটাও নালিশ হিসেবে যাচ্ছে যে জোর করে দখল করে দিচ্ছে। তো বিষয়টা আসলে এটাই, আমি যতটুকু জানতে পারছি। এই বিষয়টা আপনার কাছে একটু খোলাসা করে আমি জানতে চাই। বিএনপি তো দেশে 17টি বৎসর মানে একেবারে নিষ্ক্রিয় হয়ে ছিল, পড়েছিল। কেস কাছারি বিভিন্ন ঝুই ঝামেলার কারণে তারা মানে এদিক সেদিক এলোপাতাড়ি অবস্থায় ছিল। কি করে এই শ্রেণীর লোকগুলো যে বলে যে তারা আবার দখলদারিত্ব করে,
কি করে তারা বলে যে চাঁদাবাজ করে? এ তো প্রশ্নই ওঠে না, আদৌ প্রশ্ন ওঠে না। এইটা একদম একটা মানে সেই কি বলবো, মানে এই কথাগুলো বলাটাও ঠিক না। আমি মনে করি যারা এই জাতীয় ভাষাগুলো ব্যবহার করে, আমার মনে হয় তারাই এই জাতীয় কাজের সঙ্গে জড়িত। আর বিএনপির নাম ভাঙিয়ে তারা খেয়ে হ্যাঁ, চলে যাচ্ছে, নাম আদতে হচ্ছে বিএনপির বিএনপি। কোনো লোক এর না, সাথে জড়িত না। আহ, তারপর আর একটা কথায় আসি, যাই হোক এগুলো তো আহ, সমসাময়িক কথা। নির্বাচনে যে আসন্ন যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসা কতটুকু আহ, নিশ্চিত? যে বিএনপি যে ক্ষমতায় আসবে, এটা কত পার্সেন্ট আপনি নিশ্চিত? আসলে যেহেতু আমি বিএনপি করি বলে হয়তো মনে করতে পারেন যে আমি বিএনপি ক্ষমতায় আসবে একেবারে সাফ বলে দিলাম, এটা কিন্তু ঠিক না। আমি সার্বিক দিক বিচার বিশ্লেষণ করি। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে বিএনপি সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচন ফলপ্রসূ নির্বাচন হবে এবং সুন্দর, মানে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। আমি 100% আশাবাদী যে বাংলাদেশের 300 আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করবে এই 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসবেই, নিশ্চিত। হয়তো বা প্রধানমন্ত্রীর বিষয়টা এখন ওরকম খোলাসা করে আমরা বলতে পারি না, যেহেতু আমাদের নেত্রী এখনো বেঁচে আছেন। বাংলাদেশের আইনে কোনো ধরাবাঁধা সংবিধান এমন কোনো কিছু লেখা নাই যে 70 বা 80 বছর বয়স হলে সে দেশের কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, বা এমপি হতে পারবে না, বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না, এরকম কোনো নিয়ম বাংলাদেশের সংবিধানে কিন্তু নাই। এখন যেহেতু আমাদের নেত্রী এখন বেঁচে আছেন, হয়তো প্রধানমন্ত্রী উনিও হতে পারেন, আবার হয়তো এরকম হতে পারে যে না, তারেক রহমানই প্রধানমন্ত্রী হোক। যাই হোক, একজন তো হবেই। আহ, যাই হোক, কথাগুলো অনেক ভালো লাগলো, যে আসলে কথাগুলো সত্য, যে বাংলাদেশ বিনির্মাণে খালেদা জিয়ার যে অবদান, সে অবদানের কথা কেউ কখনোই ভুলতে পারবে না, বা আমরাও ভুলতে পারবো না। আমরা যে 2001 সালে বোধহয় ভোট, 2008 সালে লাস্ট ভোট দিয়েছে, তারপরে আর কোনো ভোট দিতে পারিনি। এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য খালেদা জিয়ার অবদান, সেটা কখনোই ভোলার না। আপসীন নেত্রী বলা হয় কি কারণে? এই যে গণতন্ত্রের অধিকার, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সে জেল জুলুম এবং অনেক কিছু সে, মানসিক অত্যাচারের শিকার হয়েছে, তারপর সে দেশ ত্যাগ করেনি, দেশ ছাড়েনি। সেই হিসেবে বলা যায় যে বাংলাদেশের আপসীন নেত্রী খালেদা জিয়া। তো আহ, তাকে বাদ রেখে আমার মনে হয় আপনি যে কথা বললেন, আহ, হয়তোবা সরকার গঠন হবে না, হয়তো সে রাষ্ট্রপতি হবে। পিনাকি ভট্টাচার্যের একটা আহ, আহ, মানে ভিডিওতে আমি দেখছিলাম যে এখনই খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থেকে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা হোক। পিনাকি ভট্টাচার্যের মতো লোক যদি কথা বলতে পারে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হোক, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। অর্থাৎ ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে নিরপেক্ষ বলা যায় এক প্রকার, সে কখনোই ভোট নিয়ে কারচুপি করে নাই। তো সর্বশেষে আমি একটা কথা জিজ্ঞেস করব, অনেক কথা বলে ফেলছি। যে তারেক রহমানের জন্য মানে দেশ চেয়ে আছে এক প্রকার, কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবে সম্ভাব্য? তফসিল ঘোষণা হওয়ার পরপরই উনি দেশে ল্যান্ড করবেন বলে আমরা আশা করি। তফসিল, যেহেতু আমরা শুনলাম যে ডিসেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা হবে, এই তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন এবং তার জন্য দেশে বুলেট প্রুফ গাড়ি ক্রয় মানে হয়েছে বা হচ্ছে। উনি আসলে উনি সারা দেশে ওই গাড়িতে হয়তো বেড়াবে। হ্যাঁ, একটা জানেনই তো, সে 17টি বৎসর এক প্রকার কারাবন্দী বলা যায়। বাইরের দেশ বলতে কারাবন্দী, নিজের দেশ মাতৃত্ব ভূমি ছেড়ে সে বাইরের দেশে কিভাবে আছে। দেশের মানুষের প্রতি, সাধারণ ভোটারদের প্রতি তার অনেক দয়া মায়া রয়েছে, অনেক দয়া মায়া রয়েছে। সে অবশ্যই আসবে দেশে। এসে সে মানুষের প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা সংসদীয় এলাকায় উনি হয়তো যাবেন, যে ভোট প্রার্থনা করবেন। উনি এর মাঝে মনোনয়ন ঘোষণা হবে
হ্যাঁ, অনেক কাজ কাজ তো আছে অবশ্যই। উনি আমার বিশ্বাস যে ডিসেম্বর মাসের শেষার্ধে উনি মনে হয় দেশের মাটিতে আসবেন। যাই হোক, কথাগুলো শুনে অনেক ভালো লাগলো যে দেশের ছেলে দেশে ফিরে আসবে। এটা আহ, ভালো একটা লক্ষণ। এবং আহ, আগের 17 বছরের তারেক রহমান আর আজকের তারেক রহমানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এখন সে ম্যাচিউর। কারণ যে বিবিসি বাংলার যে সাক্ষাৎকার দিয়েছে দুটো পর্বে, সে সাক্ষাৎকারে যা বুঝতে পারলাম তার কথাবার্তার ধরন বা কথার স্টাইল দেখে মনে হলো সে একটা পাক্কা পোক্ত রাজনীতিবিদ। অর্থাৎ অবশ্যই। সে সেভাবে দেশে ফিরে আসুক এটাই কল্পনা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। হয়তো আপনার সাথে পরবর্তী আরো একটা ভিডিওতে আমরা অংশ নেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটা দেখলেন, আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা করতে পারেন। এবং যদি এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।